ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বললেন তারেক রহমান। ন্যায্য হিস্যার দাবিতে লাখো মানুষের পদযাত্রা। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। জুলাই গণহত্যা মামলার তদন্তের সময় বাড়ালো ট্রাইব্যুনাল। হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে হবে ২০ এপ্রিল। এবং এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা, ভোগান্তি আগের মতোই। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন তিনি। এর আগে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানান তিস্তা পাড়ের বাসিন্দারা। উত্তরাঞ্চলের ৫টি জেলায় ১১টি পয়েন্টে একই সঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি চলে। তিস্তা পাড়ের সব শ্রেণী পেশার বাসিন্দারা তিস্তার পানিতে নেমে পড়েন। সেই সঙ্গে উচ্চ কণ্ঠে স্লোগান দেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। এর আগে সকালে ১১টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিস্তা পাড়ের রেল সেতু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, তিস্তা বাঁচাই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিলেন, বিস্তারিত আমাদেরকে জানান। যে মুখর যেমনটি বলেছেন, তারেক জিয়া যেটি মেসেজ দিয়েছেন তিস্তা পাড়ার মানুষের, তারা বলছেন যে এখানে তিস্তা পাড়ার মানুষ অনেক কষ্ট করেছে। এখানে তারা দুদিন ব্যাপী কিন্তু এখানে তিস্তা পাড়ার মানুষ যে ১১টি পয়েন্টে এখানে এখানে আমাদের সাবেক মন্ত্রী দুলুর নেতৃত্বে কিন্তু বিশাল একটি জনসমাগম এখানে করেছে। আপনি জানেন তারেক জিয়া যেটি বলেছেন যে আমরা কৃষকদের ন্যায্য হিস্সা, যেটা তিস্তার পানির যে ন্যায্য হিস্সা এবং কৃষকদের যেটা পাওনা, এইটা আমরা যদি ক্ষমতায় যেতে পারি সবার সহযোগিতায় গিয়ে আমরা সেটা বাস্তবায়ন করব। চাই না ফেলানির মতো আর কোনো লাশ দেখতে চাই না। তিনি বারবার একটি পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা ছিল এবং বর্তমান তারা এখানে বলছেন যে এখানে যারা বর্তমান সরকারে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তারাও যেন আন্তর্জাতিকভাবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা যেন কাজ করেন, সেটিও তিনি বলেছেন। যে আন্তর্জাতিকভাবে কিন্তু এই নদী আইনে যেটুকু ভারত দেওয়ার কথা বাংলাদেশকে কখনো কিন্তু দেয়নি। তাই বলছেন যে আমরা যদি এখানে এই ভারতকে বারবার আওয়ামী লীগ ছাড় দিয়েছে, তার কারণেই কিন্তু আজকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এই তিস্তা পাড়ার মানুষ ১১টি পয়েন্টে গতকালকে থেকে এখানে তারা রাত জেগে কিন্তু এখানে তিস্তার দাবি নিয়ে কিন্তু তারা এই তিস্তার পাড়ে দাঁড়িয়েছিল, যেখানে তারা তারেক জিয়া তাদের কথা যেমন দেখেছেন, তিনি বলেছেন তিস্তা পাড়ের মানুষকে আশ্বস্ত করেছেন যদি বিএনপিকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারে সেক্ষেত্রে তারা দ্রুত এই তিস্তার ন্যায্য হিস্সা এবং তিস্তা পাড়ের মানুষের যে প্রাপ্য, কৃষকদের যে দাবি, সেটা তারা বাস্তবায়ন করতে পারবেন। তবে বারবার তিনি বলছেন যে এই ভারত সরকারের কাছে যেমন নতজন নীতি ছিল আওয়ামী লীগের, এবং বিশেষ করে স্বৈরাচার খুনি পলাতক ৫ই আগস্টে ছাত্রদের খুনি এই পলাতক হাসিনার কারণেই কিন্তু এই তিস্তা বাস্তবায়ন হয়নি। তাছাড়াও ৫০ বছর আগে যে এখানে আমাদের বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী তিস্তা পাড়ের রেল সেতু থেকে সেখানকার বিস্তারিত তথ্য আমাদেরকে দিচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আসন্ন রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে এসব কথা উঠে আসে। জেলা প্রশাসকরা আগে অপকর্মের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে আছে। পরে সাংবাদিকদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া।
3 দিনব্যাপী শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় এবং শেষ দিনে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠকে বসেছেন উপদেষ্টাগণ। পর্যায়ক্রমে বৈঠক শেষে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টারা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবির সঙ্গে সহানুভূতি আছে সরকার। যখন তাদের ফল ঘোষণা করেছি তখন আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবেই ফল ঘোষণা করিনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করেছি যে আমরা একটা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। সেই হিসেবে অবশ্যই আমি তাদের দাবির সঙ্গে মানে তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে রাষ্ট্রের সবচেয়ে মেধাবী কর্মকর্তাদের মানুষের অত্যাচারের কাজে ব্যবহার করেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই জনগণের সেবা করার জন্য, প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবারে জেলা প্রশাসক সম্মেলনে। জেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার কথা ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। আর আগামী 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করে তা দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। এদিকে গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 16 জনের তদন্ত প্রতিবেদনও 20 এপ্রিলের মধ্যে দাখিল করতে বলেন ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আসামি পক্ষে আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন জেডাই খান পান্না। তিনি বলেন, আইনি সহায়তা পাওয়া সবার নাগরিক অধিকার। এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত প্রতিবেদন যেন ত্রুটিপূর্ণ না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন ট্রাইব্যুনাল।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চালুর ১২ দিনেও আলোর মুখ দেখেনি রাজধানীর টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস সেবা। চলছে যত্রতত্র যাত্রী ওঠানামা, বাসের ভেতরেই নেওয়া হচ্ছে ভাড়া, নেই পর্যাপ্ত টিকিট কাউন্টারও। ফলে নগরবাসীর ভোগান্তি রয়ে গেছে সেই আগের মতোই। লতিফ চৌধুরী ক্যামেরায়, শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার নতুন বাজার এলাকা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা মিলল একটি গোলাপি রঙের বাসের, যে বাসটিতে শুধুমাত্র কাউন্টার থেকে যাত্রী তোলার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। কথা ছিল ঢাকার সড়কে শৃঙ্খলা আনতে ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে আব্দুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস নিয়ে আসা হবে একক কোম্পানির অধীনে। এইসব বাস চলবে কাউন্টার ভিত্তিক, রং হবে গোলাপি। তবে বাস্তবের চিত্র ভিন্ন, কেউই করছেন না নিয়মের তোয়াক্কা। স্টপেজ ছাড়াই উঠে গেছে টিকিট না কেটে, ওরা যেখান থেকে পারে সেখান থেকে লোক নিচ্ছে আর কি। আমি ১.৫ ঘন্টা অপেক্ষা করছি রামপুরা ব্রিজের ওখানে, তারপরে এই আকাশ বাসটা একটু পেলাম, তাও ধাক্কায় ধুক্কায় উঠতে হয়েছে। প্রথম দিন মনে হয় ভিক্টোরে টিকিট কেটে উঠেছিলাম, তারপরে আর টিকিট কাটা হয়নি। মনিটরিং দরকার এগুলোর বিষয়, এবং সরকার ভালো একটা পদক্ষেপ না দিলে জনগণের আস্থা ফিরে আসবে না সরকারের প্রতি। বর্তমান কিছুদিন আগে কাউন্টার করছে, কাউন্টার ভাঙা গেছে আমগো। সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও পুলিশের অভিজ্ঞতাও তিক্ত। আর অনেক খোঁজাখুঁজির পর একটি টিকিট কাউন্টার পাওয়া গেলেও সেখানে নেই যাত্রীর দেখা। অনেকে জানে না যে এখানে টিকিট কাউন্টার করছে, টিকিট কাউন্টারের জন্য হচ্ছে আপনার এরা গ্যাঞ্জাম রয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর বিশেষ করে একটা অভ্যস্ত হওয়ার পর মানুষ ইনশাল্লাহ একটা সোজা পথে আসবে আর কি। ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি বলছে চেষ্টা চলছে সবাইকে একই নিয়মে আনার। তা আমরা আসলে আমাদের স্টেক হোল্ডার এবং শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা বারংবার তাদের কাছে বসেছি এবং আবারও আমরা তাদের সাথে বসবো, তাদেরকে বোঝাই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পথ চলা যাত্রীদের সুবিধার্থে কাউন্টার সার্ভিস এবং টিকিটের মাধ্যমে আমরা যাত্রীদেরকে একটি সেবা প্রদান করবো বলে আমরা আশা করি। এ নিয়ে কথা হয় বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজের সঙ্গে। তিনি বলেন কাউন্টার ভিত্তিক পদ্ধতি অনেক আগেই অকার্যকর প্রমাণিত হয়েছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি, যেটা সেই সিস্টেমটা যেতে হবে যাতে কিনা আসলে প্রতিযোগিতা কমে যায়, এবং যেই রুটে যারা চলছে তাদেরকে নিয়েই যদি আমরা কোম্পানি ফর্ম করতে পারি, তাহলে দেখা যাবে যে বাসের যেমন পর্যাপ্ত সংখ্যক বাস থাকবে, পাশাপাশি যাত্রীদের হয়রানি কম হবে এবং ভাড়াটা নির্ধারণ করা যাবে সঠিকভাবে। সবচেয়ে বড় কথা, সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তুত ইউরোপ নেতারা। বুধবার সৌদি আরব যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় পিঠা উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বার্স এবং অন্যান্য ক্লাবের সদস্যরা পিঠার স্টল স্থাপন করেন। স্টলগুলোতে বাংলার ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার সবাই আনন্দের সঙ্গে উপভোগ করেন। উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেয় এবং সেই সঙ্গে সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করা। ক্লাবের নির্বাহী বোর্ডের সদস্য মোহাম্মদ শাফিন আল ওয়ালিক বলেন, শিকড়ের সাথে এই প্রজন্মের সেতু বন্ধন তৈরি এই উৎসবের লক্ষ্য। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বলেন তারেক রহমান। ন্যায্য হিস্সার দাবিতে লাখো মানুষের পদযাত্রা। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে।
জুলাই গণহত্যা মামলার তদন্তের সময় বাড়ালো ট্রাইব্যুনাল। হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে হবে 20 এপ্রিল। এবং এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যথাযথ চলছে যাত্রী ওঠানামা, ভোগান্তি আগের মতোই। সে নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।